আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনে বাংলাদেশে মরুকরণের পূর্বাভাস বিশেষজ্ঞ ও জাতিসংঘের। ব্যাপক ফসল বিনষ্ট ও প্রাণহানির আশঙ্কা। তাপপ্রবাহ থেকে শিশুদের নিরাপদ রাখতে শিক্ষা প্রতিষ্ঠান 5 দিন বন্ধ। গরম থাকলে ছুটি বাড়বে। অপরিকল্পিত নগরায়নকে দায়ী করছেন নগরবিদরা। এবার বোরো মৌসুমে 5 লাখ টন ধান আর 12 লাখ টন চাল সংগ্রহের লক্ষ্য সরকারের। দাম বাড়বে কেজিতে 2 টাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনে প্রকৃতির রুদ্রমূর্তি আর নজিরবিহীন তাপপ্রবাহে নাতিশীতোষ্ণ বাংলাদেশকে বদলে দিয়েছে। মরুভূমির গরম এখন এদেশে। এপ্রিলের মাঝামাঝিতেই কোথাও কোথাও তাপমাত্রা ছুঁই করছে 43 ডিগ্রি সেলসিয়াস। মে জুনের কোন সময় গিয়ে তা 45 ছাড়াতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। কিন্তু কেন হলো এই পরিস্থিতি, আগামী তার কি অপেক্ষা করছে, বিজ্ঞানী বিশেষজ্ঞদের সাথে কথা বলে তাই জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। 15-20 বছর আগে তো সবুজ শ্যামলী ছিল বাংলার গ্রাম গ্রামান্তর, বন জঙ্গলও ছিল প্রচুর। বিশেষ করে ম্যানগ্রোভ সুন্দরবনের অসাধারণ প্রাকৃতিক বৈচিত্র্য বিশ্বজুড়ে গর্বিত করেছিল বাংলাদেশকে। জলবায়ু সুরক্ষিত রাখতে যে কোনো দেশের মোট আয়তনের অন্তত 25% বনভূমি প্রয়োজন। বাংলাদেশে এখন তা আছে 15% মতো। 12%-এরও বেশি বনভূমি উজাড় হয়েছে গেল 50 বছরে। তাই মরুভূমির রূপ পেতে শুরু করেছে দেশের বিভিন্ন এলাকা। বিশেষ করে নদীর চর ও উপকূলের মাটি ও পানির তাপমাত্রা বাড়ছে, উৎপাদন ক্ষমতা হারাচ্ছে এসব এলাকা। ষড় ঋতুর দেশ ছিল, প্রত্যেকটা ঋতুর শুরুর একটা নির্দিষ্ট তারিখ ছিল, শেষ হওয়ার নির্দিষ্ট তারিখ ছিল, এটা নেই। গত বছর যেমন বসন্ত আমরা দেখিনি, গত বছর আষাঢ় শ্রাবণে বৃষ্টি আমরা দেখিনি, বৃষ্টি হয়েছে অক্টোবরে, অর্থাৎ ভাদ্র আশ্বিনে। এই জলবায়ু পরিবর্তন কারণে যে বিভিন্ন অভিঘাতগুলো, বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়াগুলো, এটার কোনো ধারাবাহিকতা নেই, এগুলো ইরাটিক। 2 বছর ধরে দেশে অস্বাভাবিক গরম পড়ছে। এপ্রিলের এই সময়ে যখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 30-32 ডিগ্রি, সেখানে বাংলাদেশের প্রায় 43। এ পরিস্থিতিকে চরম উদ্বেগের বলছে জাতিসংঘ। পরিবর্তিত এই আবহাওয়ায় ব্যাপক ফসলহানি, অনেক মানুষের মৃত্যুর আশঙ্কাও করছে তারা। 20 countries more impacted. 20টি দেশ জলবায়ুর পরিবর্তনে মারাত্মক ঝুঁকিতে আছে, যেসবে ভবিষ্যতে বড় বড় দুর্যোগ হবে। আফ্রিকার মতো দুর্দশা ঠেকাতে এশিয়ার এসব দেশেও কার্বন নির্গমন কমাতে হবে। মরুকরণ ও তাপমাত্রা কমাতে প্রাকৃতিক সুরক্ষার সাথে সাথে সবুজায়নের তাগিদও দিচ্ছেন দেশি বিদেশি বিশেষজ্ঞরা। একই সাথে ভূগর্ভস্থ পানির ব্যবহারও কমানো জরুরি বলে জানান এই জলবায়ু বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। আশেপাশের এই ভূপ্রকৃতি দেখে অনেকেই মনে করতে পারেন এটি একটি মরু উদ্যান কিংবা পাহাড়ি এলাকা, কিন্তু বাংলাদেশের কক্সবাজারে এই এলাকাটি মানুষের কাছে পানি সংকটের জন্য বহুল পরিচিত। এই এলাকার মানুষেরা বহু বছর ধরে পানি সংকটের কারণে রোগবালায় আক্রান্ত হচ্ছেন, কৃষিকাজও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, কক্সবাজার। প্রচণ্ড তাপপ্রবাহ থেকে শিশুদের নিরাপদ রাখতে সারা দেশের স্কুল আজ থেকে 5 দিন বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 3 দিন তাপপ্রবাহ আরও বাড়বে। বাতাসে অতিমাত্রায় জলীয় বাষ্প থাকায় স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ডিগ্রি বেশি তাপমাত্রা অনুভূত হওয়ার অস্বস্তি বেড়েছে। এদিকে অপরিকল্পিত নগরায়ন ও মাত্রাতিরিক্ত গাছ নিধনের কারণে আগামী দিনে তাপমাত্রা সহ্যের বাইরে চলে যাবে বলে মনে করছেন নগরবিদরা। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। দেশের বিভিন্ন বিভাগ ও জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। একটু ছায়ার সন্ধানে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছেন অনেকেই। প্রচুর গরম, গরমের খুব অস্থির লাগতেছে। প্রচুর গরম, সারাদিন তো এই গরমের ভিতরে রয়েছি। বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় বেড়েছে অস্বস্তি। তবে চলমান তাপপ্রবাহ আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক। 24-25 তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি। সামনের 4-5 দিনের যদি আমরা অবস্থা বলি, সেক্ষেত্রে 24-25 তারিখের দিকে একটু তাপমাত্রা সারা দেশ থেকে কিছুটা কমতে পারে। এরপর 27-28 তারিখের দিকে তাপমাত্রার পরিমাণটা আরও বৃদ্ধি পেয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ অবস্থায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে গাছ কেটে গড়ে তোলা অপরিকল্পিত
নগরায়ণ ব্যবস্থাকে তীব্র দাবদাহের কারণ বলছেন নগরবিদ ইকবাল হাবিব। সময় উপযোগী সিদ্ধান্ত না নিলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়তে পারে বলেও জানান তিনি। পরিকল্পিতভাবে আজকে যদি যাত্রা শুরু করা যায় ব্যক্তি হিসাবে তার নিজের বাড়িতে গাছ বাগান থেকে শুরু করে বারান্দা বাগান থেকে শুরু করে একটা প্রতিরোধ গুচ্ছ তৈরি করা সম্ভব। উদ্যোগ নেওয়াটা গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির বদলে। একই সঙ্গে ব্লু নেটওয়ার্ক অর্থাৎ খালগুলো, তার সাথে জলাধারের সম্পর্ক, তার সাথে নদীর সম্পর্ক, এই পুরো কার্যক্রমকে বাস্তবায়নমুখী একটি পদক্ষেপ গ্রহণ করা দরকার। অস্বাভাবিক এই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অঞ্চলভিত্তিক সবুজায়নের বিকল্প নেই বলেও জানান এই নগরবিদ। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন বড় মৌসুমের ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আজ মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটি এফপিএমসির সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সভায় আসন্ন বোরো সংগ্রহ 2024 মৌসুমে 5 লাখ টন ধান, 11 লাখ টন সিদ্ধ চাল, 1 লাখ টন আতপ চাল এবং 50,000 টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে 32 টাকা, সিদ্ধ চাল 45 টাকা, আতপ চাল 44 টাকা এবং গম 34 টাকা। 2023 সালে ধান চালের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ধান 30 টাকা, সিদ্ধ চাল 44 টাকা এবং গম 35 টাকা। সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে জয়পুরহাটের আঞ্চলিক মহাসড়ক ও সড়কগুলোতে অবাধেই চলছে ঝুঁকিপূর্ণ শ্যালো ইঞ্জিন চালিত নসিমন, করিমন ও ভটভটি। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এসব অবৈধ পরিবহনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যান্য পরিবহন ব্যবসায়ীরা। দ্রুত এসব বন্ধের দাবি জানান পরিবহন নেতারা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। জয়পুরহাটে কৃষিপণ্য সহ অন্যান্য মালামাল সরবরাহের জন্য মানুষ ভ্যানের পরিবর্তে সেচ কাজে ব্যবহৃত শ্যালো মেশিন, লোহা ও রড দিয়ে নসিমন, করিমন সহ ভটভটি তৈরি করছে। জেলায় প্রায় 8,000 অবৈধ নসিমন ও করিমন বাণিজ্যিক যানবাহনে পরিণত হয়েছে। চালকদের প্রশিক্ষণ না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অন্যদিকে জেলার বিভিন্ন পয়েন্টে এসব অবৈধ বাহন থেকে চাঁদা আদায় করা হচ্ছে। নিয়মের তোয়াক্কা না করে তারা এই শহরের মেন শহরে প্রদর্শন করে আমাদের চলাচলে বাধা বিঘ্ন সৃষ্টি করছে। সমিতি করছে জয়পুরহাট ও দশিমন ভটভটি সমিতি 3,000 টাকা করে কারেন্ট নেয়, তা বাদেও আমাদের হয়রানি হতে হয়। এদিকে অবৈধ এসব বাহন বন্ধে সরকার দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। হাইকোর্ট থেকে নির্দেশনা আছে, নির্দেশ যে অবৈধ কোনো গাড়ি মহাসড়ক এবং আঞ্চলিক মহাসড়কে চলবে না, সেটাকে উপেক্ষা করে এখনো চলতেছে। আমরা ভ্যাট ট্যাক্স অগ্রিম দেই সরকারকে, সেই সুযোগ সুবিধাটা আমরা পাই না। এসব বাহন শহরে প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাটের পুলিশ সুপার। এখানে শহরের ভিতরে একটা বড় বাজার, গরুর বাজার রয়েছে। এই বাজারকে কেন্দ্র করে বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে গরু আমদানিকারকরা নসিমন, করিমন করে গাড়ি দিয়ে গরু নিয়ে আসতো। তাদেরকে আমরা শহরে 4টা পয়েন্টে বাইরে আটকে দিয়েছি। শহরের ভিতরে ঢুকতে পারছে না, এতে আমাদের যানজট অনেকাংশে লাঘব হয়েছে। এসব অবৈধ যানবাহন সড়ক ও মহাসড়কে চলাচল বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানায় এলাকাবাসী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। শেরপুরে শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় শেরপুর ইয়ং ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন সাইকা স্থানীয় সবুজ সেনাকে 117 রানে হারায়। লিগে 5টি দল অংশ নিচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।